হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস তোমাদের ডিএসসি B3 এবং ডিএসসি B4 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই দুটি পেপারের মধ্যে কোন পেপারটা তুলনামূলকভাবে একটু সহজ আছে সেটাও তোমাদের আমি বলে দেব। আর তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তোমাদের এই পেপারগুলো 65 নম্বরের পরীক্ষা, সেখানে 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয়, 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয় এবং 15টা 1 নম্বরের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ থাকে। সেই এসএকিউর জন্য তোমরা যেটা করবে, আমি তোমাদের সবসময় সাজেস্ট করি বিগত বছরের প্রশ্নপত্র। তোমরা 2023, 2022 এবং 2021 এই 3 বছরের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ সমাধান করো। অবশ্যই এখান থেকে কিছু প্রশ্ন তোমরা ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। এবারে আরও একটা বিষয় তোমাদের বলার আছে, তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য মনে রাখবে 2023 সালের কোয়েশ্চেন পেপার খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 2023 সালের প্রশ্ন আগে করতে হবে, তারপর সমস্ত কিছু করতে হবে। তোমরা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। আর এবং এর আগে আমি তোমাদের সিসি 13-14-এর সাজেশান দিয়েছি এবং তারপরে আমি তোমাদের ডিএসসি A3, A4 কোডের সাজেশানও দিয়ে দিয়েছি। আজকে B3 এবং B4 কোডের সাজেশানটা তোমরা দেখো। তোমরা ডিএসসি B3 এবং ডিএসসি B4 এই দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও এবং দুটি পেপারের মধ্যে কোন পেপারটা তুলনামূলকভাবে একটু সহজ আছে এটা তোমাদের জানতে হলে দুটো পেপারের সাজেশান কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তারপরেই তোমরা কিন্তু এটা জানতে পারবে। প্রথমে আমি আলোচনা করছি ডিএসসি B3 পেপার। ডিএসসি B3 পেপারে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যে দুটো প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। তুমি কি মনে করো যে বিশ্বায়নের যুগে নাগরিকত্বের গুরুত্ব কমে যাচ্ছে? ব্যাখ্যা করো। আরেকটা আছে নাগরিকত্বের উদারবাদী তত্ত্বটি T.H. মার্শালের উল্লেখ সহ আলোচনা করো। এই দুটো প্রশ্নে করলে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই পেপার কিন্তু বিগত বছরের প্রশ্ন রিপিট করে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছে, আবার এখানেও দেখতে পাচ্ছ 21-এর একটা প্রশ্ন 23-এ রিপিট হয়েছে। এখানে বেশি প্রশ্ন দেওয়াই নেই, এখানে মাত্র 4টে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে বলা হয়েছে প্রথম দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের সনাতনী ধারণাটি মূল্যায়ন করো। আরেকটা আছে লিঙ্গায়িত নাগরিকত্বের ধারণাটির ওপর একটি টিকা লেখো। এবারে মডিউল 2টা দেখে নাও। মডিউল 2-এও তাই প্রথম দুটো প্রশ্ন অর্থাৎ 2023 সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বৈচিত্র্য বলতে কি বোঝো, বৈচিত্র্যের প্রেক্ষিতে নাগরিকতার ধারণা আলোচনা করো। আরেকটা আছে জাতি রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই দুটোর মধ্যে একটি কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেখো, একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ 22-এর প্রশ্ন 24-এ রিপিট আসছে। তারপরের প্রশ্ন, বিশ্বায়ন এবং বৈষয়িক ন্যায় বিচার এই দুটি ধারণা মধ্যে সম্পর্কটিকে বিশ্লেষণ করো। নেক্সট আছে বৈষয়িক যুগে নাগরিকত্বের বৈচিত্র্যের বিষয়ে একটি টিকা লেখো। নেক্সট, বৈষয়িক ন্যায় বিচার প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি অনুসন্ধান করো। এবারে 10 মার্কসের প্রশ্ন এই পেপার থেকে দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, এই পেপারের ওপর তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স প্রত্যেকটা পেপারের ওপর স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে হচ্ছে দেখো 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, নাগরিকতার ঐতিহ্যবাহী ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে
সামাজিক নাগরিকত্বের ওপর টিকা লেখো। নাগরিকত্বের সংজ্ঞা, নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 19 শতকে ইউরোপে নাগরিকত্বের উদারনৈতিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে বিশ্বায়ন কিভাবে নাগরিকত্বের ধারণাকে প্রভাবিত করেছে ব্যাখ্যা করো। তারপরে বৈষয়িক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে বিগত 3 বছরের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে এবং কোনো প্রশ্নই কোনো বছরে রিপিট আসছে না। অর্থাৎ এই পেপারে 10 নম্বর যে প্রশ্নের পোর্শনটা আছে সেটা কিন্তু একটু শক্ত আছে, তবে তোমাদের বলবো এই 6টা প্রশ্ন তোমরা করে নাও। 6টা প্রশ্ন করলে এখান থেকে একটা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। অবশ্যই 2023 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে 6টা প্রশ্ন ছোট প্রশ্ন আকারে করতে হবে। আর করা কোনো ব্যাপার নয়, কারণ 100 ওয়ার্ডের মধ্যে এগুলো লিখতে হয় এবং এই 6টা প্রশ্ন খুব বেশি হলে 5 পেজ 4.5 পেজ হবে। 5 পেজ পড়া মানে একটা 6 সেমিস্টারের স্টুডেন্টের জন্য কিছুই নয়। আর তোমরা 6 সেমিস্টারে এসেছো মানে আগের সেমিস্টারে তোমরা যথেষ্ট পড়াশোনা করেছো, তাই তোমরা আজকে 6 সেমিস্টারে আসতে পেরেছো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কি আছে দেখো, তুমি কি মনে করো বিশ্বায়ন এর প্রভাবে নারীদের অবস্থার উন্নতি হয়েছে এবং নাগরিক হিসাবে তাদের অধিকার সুনিশ্চিত করতে সক্ষম হয়েছে ব্যাখ্যা করো। 23-এর প্রশ্ন। পরের প্রশ্ন, বিশ্ব ন্যায় সম্পর্কে একটি টিকা। নেক্সট আছে দেখো, আধুনিক বিশ্বের সংস্কৃতি ও জাতিগতভাবে বিভক্ত একটি সমাজের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিবর্তে ঐক্যের মধ্যে বৈচিত্র্য ধারণাটি বেশি গুরুত্বপূর্ণ, উক্তিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়নে জাতীয় নাগরিকত্বের ধারণা সংকট সৃষ্টি করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, মহাজাতিগত নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। নেক্সট আছে বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এবারে হিউম্যান রাইটস দেখো, হিউম্যান রাইটসের ওপর যে পেপারটা আছে ডিএসসি B4 পেপার, এই পেপারটা দেখো। এই পেপারে প্রথমেই 15 নম্বরের প্রশ্ন দেখো। 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মডিউল 1 থেকে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির বিভিন্ন মাধ্যমগুলি কি কি। তাহলে এতক্ষণ কি দেখলে যে ডিএসসি B3 পেপার 15 মার্কসের যেগুলো সেখানে পোর্শনটা কিন্তু সহজ ছিল, তবে 10 মার্কসের পোর্শনটা একটু কঠিন, কারণ সেখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু খুব বেশি ম্যাচ করছে না, অর্থাৎ খুব বেশি রিপিট আসছে না। এখানে দেখো এই পেপারটা কি হয়, এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দুটো প্রশ্নই 2023 সাল থেকে নেওয়া। তবে এই যে সন্ত্রাসবাদ বিরোধী আইন, এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই সন্ত্রাসবাদ বিরোধী আইনের ওপর প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরে দেখো এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, তাই এখানেও তোমাদের 23-এর প্রশ্ন কিন্তু মানে 23-এর প্রশ্ন 25-এ রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবারে পরের প্রশ্ন, সেন্সরশিপ কি, ভারতের গণমাধ্যমের ক্ষেত্রে সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো। দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান নাগরিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রধান আইনগুলি কি কি, যে কোনো দুটি আইন। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা কিন্তু কিছুটা এক, কারণ এখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুটোর কথা বলা হয়েছে, এর নিচের প্রশ্ন যেটা দেখালাম ওটা কেবলমাত্র ভারতের কথা বলা হয়েছে, এবং এখানে আগের সেমিস্টারে তোমরা পড়ে এসেছো টাডা পোটা আইন, সেই টাডা পোটা আইন লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে আসি মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকারগুলি কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা আলোচনা করো। আর তারপর ভারত পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার কারণগুলি চিহ্নিত করো এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে সেগুলি বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, আর এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি এই দুটো ডাইরেক্ট নাও আসে, এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন অবশ্যই আসবে, শুধু এখানে ভারতটা উল্লেখ করে দিল বা পাকিস্তান উল্লেখ করে দিল, বা এগুলো 10 মার্কসের জন্যও গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন অতি অবশ্যই ভালো করে দেখবে। তারপর দেখছো 24-এর প্রশ্ন একটা রিপিট এসেছে, মানে 22-এর প্রশ্ন 24-এ রিপিট এসেছে। তারপরে ভারতের জাতিগত দ্বন্দ্বের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকার আইনসমূহ আলোচনা করো। এবারে 10 মার্কসের প্রশ্ন এই পেপার থেকে।
প্রথম প্রশ্ন, মানবাধিকার বলতে কি বোঝো? তারপরে আছে মানবাধিকারের গুরুত্ব বা বৈশিষ্ট্য, এইভাবেও প্রশ্ন আসতে পারে। এটা 21-এর প্রশ্ন, 23-এ রিপিট ছিল। পরের প্রশ্ন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের রাষ্ট্রীয় অত্যাচারের রূপগুলি ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই ডিএসসি B4 পেপারে কিন্তু তুলনামূলকভাবে 3 পেপারের থেকে অনেক সহজ। কারণটা কি? কারণ হচ্ছে এখানে প্রশ্ন অনেক অনেক রিপিট হচ্ছে। আর এখানে 23 সালের প্রশ্ন তোমরা যদি করে নাও এই পেপার থেকে 60% কমন পাবে, এটুকু কিন্তু নিশ্চিত। 22-এর প্রশ্ন দেখো 24-এ রিপিট হয়েছে। পরের দুটো প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো, আর একটা হচ্ছে 3 প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। মডিউল 2 থেকেও সেম রিপিট আসছে প্রশ্ন। দেখো, ভারতের আদিবাসীদের মানবাধিকারের ওপর যে কোনো দুটি উন্নয়নমূলক প্রকল্পের প্রভাব উদাহরণসহ আলোচনা করো। তারপরে, তুমি কি মনে করো দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য ও জাতপাতের কাঠামোগত প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন করছে? যুক্তি দাও। 23-এর প্রশ্ন। 22-এর প্রশ্ন দেখো একটা 24-এ রিপিট হয়েছে। পরের প্রশ্ন দেখো, পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার ওপর টিকা, এটা দেখালাম তোমাদের, বড় প্রশ্নই ছিল 15 মার্কসের। তারপরে দেখো, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের ওপর একটি টিকা লেখো।